শুনছেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কবি ও নর্তকীর গল্পের তৃতীয় পর্ব। গল্প পাঠে পার্থপাল চৌধুরী। নিখিল বলল, কিরে, একেবারে নবকার্তিক সেজেছিস যে আজ? অরিন্দম বলল, পাঞ্জাবিটা ঠিক ফিট করছে তো, এটা শঙ্করের। নিখিল বলল, কাঁধের কাছে ঢলঢল করছে, শঙ্কর তোর থেকে অনেক মোটা। অরিন্দম বলল, এমন কিছু বোঝা যাচ্ছে না, কি বল? নিখিল বলল, তুই কিন্তু বেশি আজে বাজে কথা বলিস না লোকের সঙ্গে, দেখিস আমার প্রেস্টিজ যেন ঢিলে না হয়। অরিন্দম বলল, মাথা খারাপ? আমি একদম চুপচাপ থাকব, শুধু দেখে যাব আর মনে মনে নোট করব। নিখিল বলল, দেখি যদি সৌমিত্র চ্যাটার্জি আসে, আলাপ করিয়ে দেবো তোর সঙ্গে। সৌমিত্র হয়তো তোর কবিতা পড়লেও পড়তে পারে, ও সাহিত্য টাহিত্য নিয়ে অনেক পড়াশোনা করে, আর কথা বলার বিশেষ কাউকে পাবি না। অরিন্দম বলল, কেন, আমি কি সাহিত্য ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলতে পারি না? নিখিল বলল, বেশি কথা না বলাই ভালো, বেশি কথা বললেই বেফাঁস কথা বেরিয়ে যায়। অরিন্দম বলল, নিখিল, তুই এমন ভয় দেখাচ্ছিস যে আমি এখন থেকেই নার্ভাস হয়ে যাচ্ছি। নিখিল বলল, নার্ভাস হওয়ার তো কিছু নেই, শুধু একটু চুপচাপ থাকবি, বোবার শত্রু নেই। আর একটা কথা, ওখানে এই হুইস্কি টুইস্কির ছড়াছড়ি যাবে, তুই যেন খাস নে আবার, তুই নিম্বু পানি চাইবি, বুঝলি? অরিন্দম বলল, কেন, একটু চেখে দেখব না? শঙ্কর বলল, সামলাতে পারবি না, শেষকালে নেশা ফেশা হয়ে গেলে। অরিন্দম বলল, খুব পারবো, আমি একবার খেয়েছিলাম, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, কিন্তু ভয় পাবার মতন এমন কিছু না। নিখিল বলল, যদি খেতেই হয় অনেকখানি সোডা মিশিয়ে একটু একটু করে সিপ সিপ করে খাবি, ঢক ঢক করে খেয়ে ফেলিস না। ট্যাক্সি এসে থামলো একটি বড় বাড়ির সামনের রাস্তায়। প্রচুর গাড়ি, ভেতরে ঢোকাই যায় না। ট্যাক্সিওয়ালা ভেতরে যেতে চাইছে না, নিখিল তাকে নিয়ে যাবেই। ওরা যে বাসে করে আসেনি, ট্যাক্সি করে এসছে, এ সম্পর্কে কারোর মনে কোনো সন্দেহের অবকাশ রাখতে চায় না। গেটের সামনে এক গাদা লোকের ভিড়। একজন প্রৌঢ় নিখিলকে দেখে হাত জোড় করে বললেন, আসুন আসুন। তারপর তিনি অরিন্দমের দিকে তাকিয়ে আরও বিগলিতভাবে পুনশ্চ বললেন, আসুন আসুন। মনে হয় যেন অরিন্দমের সঙ্গে তার বহুদিনের চেনা, অর্থাৎ তাতেই বোঝা যায় তিনি নিখিলকেও চিনতে পারেননি। প্রশস্ত দালান দিয়ে ওরা চলে এলো সিঁড়ির কাছে। সিঁড়িতে কার্পেট পাতা। খানিকটা উঠেই সামনের দেওয়ালে একটা বড় আয়না। সেদিকে চোখ পড়তেই অরিন্দম নিজের চুল ঠিক করে নিল। সিল্কের পাঞ্জাবি ও ধপধপে ধুতিতে তাকে মানিয়েছে মন্দ না, এখানকার ক্রাউডের সঙ্গে বেমানান নয়। শুধু সে তার ধুতির কোঁচা সামলাতে বেশি ব্যস্ত এবং মুখে সামান্য ঘাম। এত করেও শেষ পর্যন্ত রুমাল আনতে ভুলে গেছে, এজন্য আফসোসের অবধি নেই। দোতলায় রঙিন টালি বসানো চওড়া বারান্দা, পাশাপাশি দুটি বড় ঘর, সব জায়গাতেই বেশ ভিড়। বসবার জায়গাগুলি প্রায় ভর্তি হয়ে গেছে, অধিকাংশ লোকই দাঁড়িয়ে। পুরুষদের মধ্যে ছড়ানো ছিটানোভাবে 10-12 জন মহিলাও উপস্থিত। তাদের পোশাকে চোখ ধাঁধিয়ে যায়। অধিকাংশ মহিলারই পেট ও নাভি পরিদৃশ্যমান। মেয়েদের কারুর গায়ে সুতোটি নেই, অর্থাৎ সবই সিল্ক। চারদিকে চোখ বুলিয়ে নিখিল ফিসফিস করে বলল, এখনো নাম করা বিশেষ কেউ আসেনি, ওরা সাধারণত দেরিতেই আসে।
পার্টি কত রাত পর্যন্ত চলবে তার তো ঠিক নেই। আমরা কিন্তু 10:30টার সময় চলে যাব, বুঝলি? অরিন্দম বলল, আমি শেষ পর্যন্ত না দেখে যাবই না। নিখিল চোখ দিয়ে তাকে ধমকালো। উর্দি পড়া বেয়ারা ট্রেতে অনেকগুলো গেলাস সাজিয়ে নিয়ে ঘুরছে। কাছাকাছি আসতেই নিখিল হাত বাড়িয়ে একটা গেলাস তুলে নিল। দেখা দেখি অরিন্দমে একটা গেলাস নিতে যেতেই নিখিল তাকে একটা ঠেলা দিল কনুই দিয়ে। বেয়ারাকে বলল, এই সাহেবের জন্য জাস্তি সোডা দিয়ে একটু হুইস্কি লে আও। বেয়ারা চলে যেতেই অরিন্দম একটু ক্ষুণ্ণভাবে বলল, তুই সব সময় আমাকে এরকম গার্ড দিয়ে চলিস না। আমি কি ছেলে মানুষ নাকি? নিখিল বলল, হুইস্কিটা বড্ড কড়া, বিলিতি, তুই সহ্য করতে পারবি না। অরিন্দম বলল, তুই পারলে আমিও পারবো, আর তুই না পারলে আমিও পারবো না। নিখিল বলল, দেখ, আমার অভ্যেস আছে। তাছাড়া মুখ দিয়ে মদের গন্ধ বেরোলে তোর বাড়িতে বকবে না? অরিন্দম বলল, পান খেয়ে যাব। শঙ্কর বলল, পান খেলে আরো বিশ্রী গন্ধ বেরোয়। অরিন্দম বলল, তাহলে তোর বা নিখিলের বাড়িতেই থেকে যাব আজ। শঙ্কর বলল, থাকতে পারিস, কিন্তু এসব বেশি খাসনি। আমি বারবার বলে দিচ্ছি কিন্তু। পার্টিতে সাধারণত যা হয়, সবাই ঘুরে ঘুরে গল্প করছে, ওরা দুজন দাঁড়িয়ে আছে বারান্দার রেলিং ঘেঁষে। চতুর্দিকে প্রচুর ফুলের সমারোহ। এখানে ওখানে নানা আকারের কয়েকটি তামার অ্যাস্ট্রে, সেগুলোতে ছাই ফেলতে সহজে ইচ্ছে করে না। এরকম দামিভাবে সাজাতো কোনো বাড়িতে অরিন্দমের আগে দেখেনি। নার্ভাসনেস কাটাবার জন্য অরিন্দম সিগারেট ধরালো এবং কাঠিটা বেপরোয়াভাবে ছুঁড়ে ফেলল বাইরে। একজন পৌর অভিনেতাকে ঘিরে আছে একটা বড় দল। তিনি অনবরত রসিকতা করছেন। সবাই ফেটে পড়ছে হাসিতে। সব কথা হাসির হোক বা নাই হোক, নিখিলের কান সেই দিকে খাড়া। এই সময় বেহারা আবার এলো ট্রে নিয়ে। নিখিলের চোখ এড়িয়ে অরিন্দম ফিকে গেলাসের বদলে তুলে নিল একটা গাঢ় রঙের গেলাস। তুলেই বড় গোছের একটা চুমুক, তারপর সিগারেটে ঘন ঘন টান। নিচে একটা কলরব। কয়েকজন দুপদাপ করে নেমে এলো সিঁড়ি দিয়ে। একজন উঠে এলো। সবাই সচকিত। তারপরই অনেক মানুষ পরিবৃত হয়ে এলেন একজন মহিলা। বহু আভরণে সজ্জিতা, ঠোঁটে অল্প হাসি। তার প্রতিটি গহনাই নতুন ধরনের ও দেখবার মতন। নিখিল চুপি চুপি বলল, মিসেস সেন এসে গেছেন। অরিন্দম বলল, মিসেস সেন কে রে? নিখিল রীতিমতন বিরক্ত হয়ে বলল, তুই একেও চিনিস না? হাত আরাম, এই তো সুচিত্রা সেন। অরিন্দম বলল, ও হ্যাঁ, তাই মুখটা যেন খুব চেনা চেনা লাগছিল। নিখিল বলল, আর ওই রবি ঘোষকে চিনতে পারছিস তো? জহর রায়, দেখবি এক্ষুনি জমে যাবে। নিখিল এখানে আসবার আগে বেশ নিষ্প্রিয় ভাব দেখাচ্ছিল, যেন এখানে আসার ওর তেমন ইচ্ছা ছিল না। নেহাত ভদ্রতার খাতিরেই এসছে। এখন কিন্তু বিখ্যাত লোকেদের দেখে সে ভেতরে ভেতরে বেশ উত্তেজিত। যে প্রযোজকের সঙ্গে নিখিলের চেনা, তিনি মাত্র আধ সেকেন্ডের জন্য নিখিলের দিকে চেয়ে হেসেছেন। অর্থাৎ নিখিল না এলে কেউ ভ্রুক্ষেপও করত না। নিখিল যেন কার সঙ্গে কথা বলতে বলতে ভিড়ের দিকে এগিয়ে গেল। অরিন্দম বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে একা একা সিগারেট টানছে এবং কিছু করার নেই বলে হাতের গ্লাসে চুমুক দিচ্ছে মাঝে মাঝে। একটু বাদেই সেটা ফুরিয়ে যেতে সে কাছাকাছি একটা বেহারাকে ডেকে বলতেই সে আরেকটা ভর্তি গ্লাস নিয়ে এলো। অরিন্দম সেটাতেও চুমুক দিতে লাগলো ঘন ঘন। ভালোই লাগছে তার, নিজেকে বেশ সাবালক মনে হচ্ছে।
বিদেশের কবি সাহিত্যিকরা কত মদ খায়, আর সে তাদের সমকক্ষ। তাকে এখানে কেউ চেনে না, সে এখানে একলা দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটায় আহত হয়েছে তার ছেলেমানুষি অহংকার। এখানে অনেক বিখ্যাত লোক উপস্থিত, কিন্তু সে অরিন্দ্রম লেহরি, সেই বা কম কিসে? সেও কি হাতের মুঠোয় আমলকির মতন এই পৃথিবীটাকে ধরে রাখেনি? সেও কি এক একটা কবিতা লিখে বাংলা সাহিত্যে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে না? হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে তার একটা কথা মনে পড়ল। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি এদের সবাইকে আগে থেকেই মেরে রেখেছি। হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্র। এইখানে যত লোক উপস্থিত, তাদেরও সবার মৃত্যু নির্দিষ্ট হয়ে আছে, অথচ কেউ জানে না। ম্যাজিশিয়ানের মতন সে যদি হঠাৎ হাত উঁচু করে চেঁচিয়ে বলতে পারত, থামো, সবাই থেমে যেত একসঙ্গে। পুতুলের মতন চুপ করে দাঁড়িয়ে থাকত। আর সে অরিন্দম লেহরি। একটা নোট বই খুলে একে একে সবার মৃত্যু তারিখ বলে দিত। তাহলে কি রকম অবস্থা হতো এখানে? এই সব স্যুট টাই পরা হুমদু হুমদু লোক, এই সব নাভি বার করা মেয়ে, এদের মুখের চেহারা কিরকম হতো তাহলে? আপনার কাছে দেশলাই আছে? একজন লোক জিজ্ঞাসা করলেন। একজন দারুণ লম্বা ও রোগা মতো লোক অরিন্দ্রমের পাশে এসে আগুন চাইছে। আজকাল পুরুষ মানুষদের সাধারণত গোঁফ থাকে না। এই লোকটির রোগা চেহারায় বেশ পুরুষ্ট গোঁফ, চোখ দুটি লালচে। অরিন্দম দেশলাই বার করল। লোকটি সিগারেট জেলে বেমালুম নিজের পকেটে ভরে ফেলল দেশলাইটা। তারপর ঈষৎ জড়িত গলায় জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে কি আমার আলাপ আছে? অরিন্দম কোনো উত্তর না দিয়ে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। লোকটি বলল, আপনার সঙ্গে আমার আলাপ আছে কিনা বলুন না। আমার মেমোরি একেবারে টেরিবল। আপনাকে আমি সারা জন্মে কখনো দেখেছি বলে তো মনে হয় না। তবু বলা যায় না, আপনার সঙ্গে হয়তো আমার 2-3 বার আলাপ হয়েছে। কি হয়েছে? অরিন্দম বলল, আমারও মনে নেই। লোকটি বলল, অল রাইট, অন্যভাবে জিনিসটা দেখা যাক। আপনি কি আমাকে চেনেন? অরিন্দম বলল, না। লোকটি বলল, ভেরি ন্যাচারাল, আমি বিখ্যাত লোক নই। আমার চেহারা কখনো স্ক্রিনে দেখা যায় না। আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার। আমার বাঘের দুধ জোগাড় করি, সাপ খেলার দৃশ্যে সাপুড়ে ধরে আনি। 1911 মোটর গাড়ি যদি জোগাড় করতে হয়। আচ্ছা, আপনি কি বিখ্যাত লোক? উত্তর না দিয়ে অরিন্দম কাঁধ ঝাঁকালো কায়দা করে। লোকটি জিজ্ঞাসা করল, আপনার নাম কি? একটু বাদেই ভুলে যাব অবশ্য, তবু শুনে রাখি। এটা ভদ্রতা, বুঝলেন না? অরিন্দম বলল, আমার নাম অরিন্দ্রম মল্লিক। লোকটি বলল, অরিন্দম মল্লিক? আপনি কি গোপেন মল্লিকের কেউ হন? অরিন্দম কখনো গোপেন মল্লিকের নাম শোনেননি। ঘাড় নাড়ল। লোকটি বলল, চেনেন না? কোথায় থাকেন দাদা আপনি? অরিন্দম বলল, চোরা বাগান চেনেন? তার এপাশে সিংহ বাগান। লোকটি বলল, চোর বাগান? সে আবার কোথায়? লাইফে এরকম জায়গার নাম শুনিনি, তার ওপর আবার সিংহী বাগান। উফ! অরিন্দম মুখ চোখ কঠিন করে বলল, আপনি অনেক কিছুই শোনেননি তাহলে। নর্থ ক্যালকাটায় যে কোনো লোককে আমাদের বাড়ির নাম জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে। শুধু বলবেন, রাজেন মল্লিকের মার্বেল প্যালেসটা কোথায়। লোকটি তার পুরুষ্টু গোঁফ ও ভুরু দুটি আন্দোলিত করে বলল, মার্বেল প্যালেসে থাকেন? আপনি তো তাহলে মালদার লোক। আপনার সঙ্গে আলাপ রাখায় লাভ আছে। অনেক সময় শুটিংয়ের সময় দরকার হয়। ওই তো তপনদা এসে গেছেন। লোকটি দ্রুত চলে যাচ্ছিল। অরিন্দম হাত দিয়ে তাকে আটকে বলল, 1 সেকেন্ড, আপনার কাছে আমার দেশলাইটা আছে।
লোকটি বলল, হ্যাঁ আছে, নিন না। অরিন্দম সিগারেট ধরিয়ে দেশলাইটা রেখে দিল নিজের পকেটে। লোকটি কোনো আপত্তি করল না, হন হন করে এগিয়ে গেল। নিখিলকে আর দেখাই যাচ্ছে না। চোখ দিয়ে খুঁজল অরিন্দম, হয়তো ঘরের মধ্যে ঢুকে গেছে, কিন্তু সে একা ওখানে যাবে না। বেহারার কাছ থেকে খালি গেলাস বদলে নিল। মনটা এখন বেশ চাঙ্গা লাগছে, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি। এসব পার্টিতে বেশ কয়েকজন চেনাশোনা না থাকলে ভালো লাগে না। সবাই কথা বলছে, শুধু সে চুপচাপ একলা দাঁড়িয়ে। এর কোনো মানে হয়? কি রঞ্জিত বাবু, কি খবর? এবার একজন স্থূলকায় লোক, মাথায় টাক, চোখে মোটা ফ্রেমের চশমা। অরিন্দম অভিজাত ভঙ্গিতে মুখের চেহারা গম্ভীর করে বলল, আপনার ভুল হয়েছে, আমার নাম রঞ্জিত নয়। লোকটি বলল, ও হো 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 হো, আমারই ভুল হয়েছে, আই অ্যাম সরি। লোকটি চলে যাচ্ছিল, কিন্তু অরিন্দমের ইচ্ছা কথা বলার। আন্দাজে ঢিল ছুঁড়ে বলল, রঞ্জিত বোধহয় আসেনি এখনো, আমিও খুঁজছি। লোকটি বলল, রঞ্জিত বোম্বে গেছে, ফেরার কথা নয় এর মধ্যে। আপনাকে দেখে ভুল করে ভাবলুম, বুঝি আগেই ফিরে এসছে। অরিন্দম বলল, আমি যতদূর জানি রঞ্জিত আরও সপ্তাহ দুয়েক থাকবে বম্বেতে। এই রকম ভাষা ভাষা দু চারটে কথা বলার পর অরিন্দম জিজ্ঞাসা করল, আপনার নামটা কিন্তু জানা হলো না। লোকটি নিজের নাম বলে অরিন্দমের নাম জানতে চাইল। একটু দ্বিধা না করে অরিন্দম বলল, আমার নাম অরিন্দম মুখার্জি, আমার দাদাকে আপনি চেনেন নিশ্চয়। লোকটি বলল, কি আপনার দাদা? অরিন্দম বলল, হেমন্ত মুখার্জি। লোকটি বলল, হেমন্ত দা? আপনি হেমন্তদার ভাই, আপন ভাই? অরিন্দম বলল, ঠিক আপন ভাই নয়, মানে মাস্তুতো ভাই। লোকটি বলল, হেমন্তদার সঙ্গে তো আমার লাস্ট উইকেই দেখা হলো, বম্বেতে। অরিন্দম বলল, আমিও তো তখন বোম্বেতেই ছিলাম, ওর বাড়িতেই। লোকটি বলল, তা হবে, ঠিক লক্ষ্য করিনি। হেমন্তদার কাছে আমাকে আবার যেতে হবে শিগগিরই। অরিন্দম বলল, এবার গিয়ে আমার খোঁজ করবেন। লোকটি বলল, হ্যাঁ নিশ্চয়ই, মিউজিক টেকিংয়ের সময় আপনিও যদি থাকেন। নিখিল ঘুরতে ঘুরতে আসছে এদিকে। অরিন্দমের আর উৎসাহ রইল না লোকটির সঙ্গে কথা বলার। লোকটিকে এড়িয়ে এগিয়ে গেল নিখিলের দিকে। নিখিল বলল, কিরে, আলাপ সালাপ হলো কারোর সঙ্গে, না একলা একলা দাঁড়িয়ে আছিস? দেখা হলো সব কিছু? অরিন্দম বলল, কি দেখব? নিখিল বলল, বাহ, যে জন্যই পার্টিতে এলি? অরিন্দম বলল, কেন এসছি কেন? নিখিল বলল, বা রে বা, তুই নিজেই আসবার জন্য এত ঝুলাঝুলি করলি। অরিন্দম বলল, আমি কেন আসতে চেয়েছিলাম তা তো আমি জানি না। নিখিল বলল, এই, তোর কথা ওরকম হয়ে যাচ্ছে কেন রে? বেশি খাসনি তো? অরিন্দম বলল, না না, এই একটা গেলাস। নিখিল বলল, এবার খাবার সাজাচ্ছে টেবিলে, খাবারটা খেয়েই কেটে পড়ব। অরিন্দম বলল, না না না, শেষ না হওয়া পর্যন্ত থাকবই। নিখিল বলল, আর কি দেখবি? যারা আসবার প্রায় সবাই তো এসে গেছে। উত্তমবাবু আসতে পারবেন না শুনলাম। ওই যে অপর্ণা সেনকে চিনতে পারছিস তো? কি দারুণ স্মার্ট, ফিগারখানা জানা। আর ওই দেখ, পাহাড়ি সান্যাল, শুভেন্দু চ্যাটার্জি, মৌসুমি, চন্দ্রাবতীকে দেখেছিস? এত বয়স হয়ে গেছে, এখনো কীরকম একটা গ্ল্যামার। অরিন্দম বলল, সত্যজিৎ রায় আসেনি? আমাকে একটু দেখিয়ে দিস তো। সত্যজিৎ রায় এলে কারুকে দেখিয়ে দিতে হয় না, নিখিল বলল, চিনিয়েও দিতে হয় না, একবার তাকালেই চেনা যায়। ছবিবাবুকে খুব মিস করেছি আগে, ছবি বিশ্বাস ছাড়া এসব পার্টি ভাবাই যেত না। অরিন্দমের দৃষ্টির ঠিক সোজাসুজি ঘরের মধ্যে একটা নারী দাঁড়িয়ে আছে।
গোলাপি রঙের শাড়ি পরা। তার ব্লাউজ, চটি ও টিপের রং গোলাপি। তার গায়ের রঙও গোলাপি মনে হয়। আঙুলে আলতো করে ধরা একটা জ্বলন্ত সিগারেট, হাতের কাচের গেলাসে স্বচ্ছ রঙের পানীয়। সেই দিকে চেয়ে থেকে অরিন্দম বলল, ওই মেয়েটি কে রে? নিখিল পেছনে ফিরে বলল, তুই ওকেও চিনিস না? ও তো ডালিয়া। অরিন্দম বলল, ডালিয়াকে? নিখিল বলল, এই চুপ, আস্তে, চেঁচিয়ে বলিসনি, লোকে হাসবে। অরিন্দম বলল, হাসির কি আছে? নিখিল বলল, ডালিয়াকে চেনে না এমন কেউ আছে তোর মতন বুদ্ধু ছাড়া? অরিন্দম বলল, কে বল না। নিখিল বলল, পরপর 5খানা ছবিতে নেমেছে, টপ ফেভারিট। বম্বেতেও অনেকগুলো ছবি করেছে। অরিন্দম বলল, মেয়েটিকে দেখতে বেশ। নিখিল বলল, বেশ? বেশ কি বলছিস, দারুণ, আগুন যাকে বলে। শুনেছি ও খুব অহংকারী। অরিন্দম বলল, সুন্দরী মেয়েদের তো অহংকার থাকবেই, ওরা প্রিভিলেজড ক্লাস তো, ওরা তো আর সবার মতন নয়। ওর সঙ্গে আমার একটু আলাপ করিয়ে দিবি? নিখিল বলল, আমার সঙ্গেই আলাপ নেই, আমি কি করে আলাপ করিয়ে দেবো? আর কেন, আলাপ করে কি করবি? অরিন্দম বলল, একটু দেখব। হাসলে ওর দাঁতগুলো কীরকম দেখায়, চোখের পাতাগুলো কত বড়, আঙুলের ডগাগুলো কি ধরনের। সুন্দর জিনিস দেখার একটা আনন্দ আছে জানিস তো। নিখিল বলল, 2 টাকা 20 টিকিট কিনে ওর যে কোনো বই দেখে আয়, আরও অনেক কিছু দেখতে পাবি, অনেক বেশি কিছু, বুঝলি? নিখিল চোখ টিপল। অরিন্দম বুঝতে পারল না, জিজ্ঞাসা করল, অনেক বেশি মানে? নিখিল বলল, বুঝলি না, সিনেমায় কতবার আঁচল খসে যাবে, কত রকম পোজ দেবে, আর হিন্দি সিনেমায় বৃষ্টি ভেজার সিন তো থাকবেই। অরিন্দম বলল, ধ্যাত, ওসব না, সামনাসামনি দেখতে চাই, এমনি গিয়ে আলাপ করা যায় না? নিখিল বলল, পার্টিতে এসে অবশ্য আলাপ করা দোষের কিছু নয়, কিন্তু তোকে পাত্তা দেবে কেন? অরিন্দম বলল, একটুক্ষণ কথা বললে কি ক্ষয়ে যাবে নাকি, চল না যাই। নিখিল বলল, আমি বাবা ওতে নেই, যেতে হয় তুমি একলা যাও, ওদের সব সময় চেলারা ঘিরে থাকে। তাছাড়া শুনেছি অনেক হিরোইনের সঙ্গে বডিগার্ড থাকে। অরিন্দম বলল, আমরা তো কোনো ক্ষতি করছি না, একটু শুধু কথা বলবো। নিখিল বলল, তুই নিজে জানা। অরিন্দম বলল, আমি একলা? ওরে বাবা। অরিন্দম আবার রেলিংয়ে ঝুঁকে দাঁড়ালো। একলা একলা কোনো মেয়ের সঙ্গে কথা বলার সাধ্য তার নেই। তার মনে পড়ল ঝুমার কথা। ঝুমা তাকে এখানে আসতে বারণ করেছিল। ঝুমা নিজের দাদাকে বারণ করেনি, শুধু তাকে। নিখিল পকেটে হাত দিয়ে বলল, এই যা, সিগারেটের প্যাকেটটা ওখানে ফেলে এসছি। অরিন্দম বলল, আমার কাছে আছে, নেই। নিখিল বলল, দাঁড়া, আমার প্যাকেটটা নিয়ে আসি, এতক্ষণ থাকলে হয়। নিখিল আনতে গেল, কিন্তু তখনই ফিরল না। অরিন্দম আবার একা। এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে আছে, একেবারে সিঁড়ির কাছে, হয়তো দৃশ্য দেখাচ্ছে, এই ভেবে সে একটু সরে দাঁড়ালো। এখন ঘরের ভেতরেই বেশি ভিড়, বারান্দায় 2-1টা বসার জায়গা খালি আছে, ইচ্ছা হলে বসতে পারে, কিন্তু বসল না। এক জায়গায় পাশাপাশি 3জন অভিনেত্রী বসে খুব গল্প জমিয়েছে। সোফার পেছন থেকে মাথা ঝুঁকিয়ে আছে একজন তরুণ নায়ক, তার হাত একটি মেয়ের কাঁধে। যেখানে দাঁড়িয়েছে অরিন্দম, সেখান থেকেও সোজাসুজি ডালিয়া নামের মেয়েটিকে দেখা যাচ্ছে। সে বিশেষ কারোর সঙ্গে কথা বলছে না, মোহমাখানো হাসি নিয়ে তাকাচ্ছে একবার এক একজনের দিকে। কথা বলছে অন্যরা। পার্টির মেজাজ এখন অনেক ঢিলে ঢালা। কথাবার্তা ও হাসির শব্দ ক্রমশ উঁচু গ্রামে।
কয়েকজন পুরুষ রীতিমতো মাতাল। অরিন্দমের ইচ্ছা হলো সে খুব জোরে হাততালি দিয়ে উঠবে। এক নিমিষে থেমে যাবে সব কথাবার্তা ও হাসি। নিঃশব্দে সবাই তাকাবে তার দিকে। সে তখন দীপ্ত কণ্ঠে জানাবে, আমার নাম অরিন্দম লাহিড়ী, আমি একজন কবি। তোমরা এতক্ষণ আমাকে দেখতে পাওনি কেন? আমাকে বাদ দিয়েই তোমরা গল্পে মেতে উঠলে? এত সাহস! মনে মনে কিছুক্ষণ দৃশ্যটা উপভোগ করল অরিন্দম। তারপর আবার ফাঁকা ফাঁকা। ঘরের ভেতরে টেবিলে খাবার সাজানো হয়েছে নানান পাত্রে। তাকে তো কেউ ডাকলো না, নিখিলও এলো না। নিখিল কি ভুলে গেছে তার কথা? অরিন্দমের অসহ্য লাগছে। ট্রে হাতে বেহারাও বিশেষ গ্রাহ্য করছে না তাকে, কাছেই আসছে না। অরিন্দম এগিয়ে গিয়ে বেহারার কাছ থেকে হুইস্কির গ্লাস না পেয়ে একটা রামের গ্লাসই তুলে নিল। খেয়ে ফেল ঢকঢক করে। এটার স্বাদ অন্য রকম। গলায় একটু জ্বালা করলো বটে, কিন্তু ভালোই লাগছে। এসব জিনিসের নিশ্চয়ই খুব বেশি দাম। এরা এক একটা পার্টিতে এত টাকা খরচা করে, খেয়ে জানে। এবার অরিন্দম সোজা এগিয়ে গেল ঘরের দিকে। ডালিয়া নামের মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালো। চোখ বুলিয়ে দেখলো তার সারা শরীরটা। মেয়েটি সত্যিই সুন্দর, অলৌকিক ধরনের সুন্দর। এমন নীল, মসৃণ, গোলাপি আভাময় কোনো মানুষের গায়ের চামড়া হয়? অনেকেই প্লেট ও কাঁটা চামচ নিয়ে টেবিল থেকে খাবার তুলে নিচ্ছে। ডালিয়ার হাতেও একটা প্লেট। অরিন্দম গিয়ে তার পাশে দাঁড়াতেই ডালিয়া বিনা বাক্য ব্যয়ে তার হাতের প্লেটখানা অরিন্দমের হাতে দিয়ে নিজে আরেকখানা তুলে নিল। প্রথমেই এমন আশাতীত সৌভাগ্যে খুব বেশি খুশি হয়ে উঠল অরিন্দম। অন্যরা খাবার তুলছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। খালি প্লেট হাতে নিয়েই যেতে লাগলো ডালিয়ার পাশাপাশি। অদ্ভুত মাদক ধরনের সেন্টের গন্ধ আসছে ডালিয়ার শরীর থেকে। অরিন্দম আস্তে আস্তে বলল, আপনার সঙ্গে আমার। ডালিয়া মুখ তুলে মিষ্টি করে হাসল। অরিন্দমের দিকে তাকিয়ে বলল, আপনার প্লেট খালি কেন? নিন, না হলে আমার রাস্তাটা ছেড়ে দিন। লজ্জা পেয়ে অরিন্দম বলল, ও হ্যাঁ হ্যাঁ, এই যে। একটু সরে গিয়ে অরিন্দম আলকপটা 2-3 রকম খাবার তুলে নিল তার প্লেটে। খাওয়া সম্পর্কে তার কোনো উৎসাহ নেই, বরং তাড়াহুড়ো করে খাবার তুলতে গিয়ে তার হাত থেকে একটা চামচ পড়ে গেল। ঝনঝন করে শব্দ হলো, সবাইকে সচকিত করে। সবাই এক মুহূর্ত কথা থামিয়েই আবার শুরু করলো কথা। অরিন্দম নিচু হয়ে মেঝে থেকে চামচটা তুলতে যেতেই পাশ থেকে একজন লোক বলল, থাক থাক, তুলতে হবে না, আর একটা নিন না। অরিন্দম আবার চলে এসছে ডালিয়ার পাশে। মুখ নিচু করে বলল, আপনার সঙ্গে আমি একটু আলাপ করতে চাই। আমার নাম। ডালিয়া মুখ তুলে সোজা তাকালো অরিন্দমের দিকে। ঘন কালো রং দিয়ে তার চোখ আঁকা, ভিজে ভিজে কাজলের মতন। শুধু তাই নয়, অরিন্দমই প্রথম লক্ষ্য করল ডালিয়ার চোখের পাতায় নীল রং দেওয়া। ডালিয়া কি কোনো শুটিং থেকে এখানে এসছে, না এমনিতেই সাজগোজের সময় চোখে এরকম নীল রং দেয়? অরিন্দম বুঝতে পারল না। সব মিলিয়ে অলৌকিক দেখাচ্ছে মেয়েটিকে। অরিন্দম আবার বলতে গেল, আমার নাম। শেষ করতে পারল না। অরিন্দমের চোখের দিকে চোখ রেখেই ডালিয়া বলল, বিকু। অরিন্দম বলতে গেল, আমার নাম তো বিকু নয়। তার আগেই ডালিয়া আবার সেই রকম তাকিয়ে থেকেই বলল, বিকু, আমার ড্রাইভারের খাওয়ার ব্যবস্থা হয়েছে? অরিন্দম এবার ঘাড় ফেরালো। তার পেছনে দাঁড়ানো একজন লম্বা লোককে এই কথা বলা হয়েছে। লম্বা লোকটি বলল, হ্যাঁ, আমি বলে দিয়েছি। ডালিয়া আবার খাবার তুলল, 1 চামচ স্যালাড। অরিন্দম একটু দমে না গিয়ে ফের বলল, আপনার সঙ্গে আমি একটু আলাপ করতে চাই। আমার নাম। ডালিয়া আবার তাকালো অরিন্দমের দিকে, বলল, ন্যাপকিন কোথায়? ন্যাপকিন? পাশ থেকে 2জন লোক শশব্যস্তে বলল, এই যে ন্যাপকিন, এই যে।
ন্যাপকিন হাতে নিয়ে ডালিয়া খাবার টেবিল থেকে একটু দূরে সরে গেল। অরিন্দম তার পাশাপাশি এগিয়ে বলল, আপনার সঙ্গে আমি একটু। ডালিয়া এবার একগাল হাসল, ভারী পরিতৃপ্তির হাসি। অরিন্দমের সারা গায়ের দিকে চোখ বুলিয়ে বলল, আপনার জামার বোতামগুলো খোলা কেন? অন্যের জামা পরেছে অরিন্দম, ঠিক ফিট করেনি, বোতামগুলো খুলে যাচ্ছে। এক হাতে খাবারের প্লেট আর এক হাতে দিয়ে বোতামগুলো আটকাতে গিয়ে অরিন্দম বুঝতে পারল মেয়েটির বেশ দুষ্টু বুদ্ধি আছে। তাকে লজ্জায় ফেলার জন্যই মেয়েটি এই অসুবিধাজনক অবস্থায় তার বোতাম খুলে যাবার কথা মনে করিয়ে দিয়েছে। অরিন্দম আরও বুঝতে পারল এক হাতে খাবারের প্লেট ধরে আর এক হাতে বোতাম সে লাগাতে পারছে না, তার ব্যালেন্স ঠিক থাকছে না, মাথা একটু টলে যাচ্ছে। এটা কেন হলো? মেয়েটিকে দেখে কি তার মাথা ঘুরে গেছে, নাকি হুইস্কি খাওয়ার ফল? কোনো রকমভাবে একটা বোতাম আটকে অরিন্দম আবার সপ্রতিভ হওয়ার চেষ্টা করল। সে টের পাচ্ছে মেয়েটি তাকে কিছুতেই তার কথা শেষ করতে দিচ্ছে না। এবার সে প্রথমেই শুরু করল, আমার নাম অরিন্দম লাহিড়ী, আপনি বোধহয় আমাকে চেনেন না। একটু দেরি না করে ডালিয়া বলল, না, চিনি না। অরিন্দম বলল, আমি এমনি একটু আপনার সঙ্গে আলাপ করতে এলাম। ডালিয়া বলল, আপনি কে? অরিন্দম বলল, আমার নাম অরিন্দম লাহিড়ী। ডালিয়া বলল, সে তো শুনলাম, তাছাড়া আমি একজন কবি। অরিন্দম বলল। ডালিয়া তার সুন্দর মুখখানায় বিস্ময় ফুটিয়ে বলল, কবি? যেন এই শব্দটা সে জীবনে প্রথম শুনল। তারপর খুব মনোযোগ দিয়ে কাঁটা দিয়ে একটা কড়াইশুঁটি তুলে ঠোঁটে রাখল। এত অনায়াসে কাঁটা দিয়ে কড়াইশুঁটি তুলতে আর কাউকে দেখেনি অরিন্দম। ডালিয়া তার পাতলা টুসটুসে ঠোঁটে কড়াইশুঁটিটা রেখে ঠিক যেন আঙুর ফল খাচ্ছে, এই ভঙ্গিতে মুখের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর আবার বলল, কবি? আমি কি আপনার কম্পোজিশনে লিপ দিয়েছি? অরিন্দম একটু হকচকিয়ে গেল। চলচ্চিত্র জগতের টেকনিক্যাল কথাবার্তার সঙ্গে সে পরিচিত নয়। লিপ দিয়েছি মানে কি? অরিন্দম জিজ্ঞাসা করল, কি বললেন? ডালিয়া বলল, আপনি কোন কোন ছবিতে গান লিখেছেন? এবার অরিন্দমের আত্মসম্মানে ঘা লাগল। ঈষৎ জোর গলায় বলল, আমি কোনো সিনেমায় কখনো গান টান লিখিনি, আমি একজন কবি। আমার দুটো কবিতার বই আছে। লেটেস্ট বইটার নাম হরিণীর ডাক নাম, আপনি পড়েননি নিশ্চয়ই। ডালিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, অন্যমনস্ক হয়ে গেল চোখ দুটো। সুডৌল একটা হাত ঘুরিয়ে কবজির ঘড়ি দেখল, তারপর হাতের প্লেটটা নামিয়ে রাখলো পাশের টেবিলে। কিছুই প্রায় খায়নি। ন্যাপকিন দিয়ে আলতোভাবে ঠোঁট মুছে বলল, আচ্ছা। ডালিয়া চলে যাওয়ার জন্য শরীর আন্দোলিত করছিল। অরিন্দম মিনতি করে বলল, শুনুন, একটু দাঁড়ান। ডালিয়া ভুরু তুলল, মুখের রেখা একটু কঠিন। বলল, আমি কোনো প্রডিউসারকে কারোর জন্য রিকোয়েস্ট করি না। অরিন্দম বলল, কিসের রিকোয়েস্ট? ডালিয়া বলল, আপনাকে তো বললাম আপনার গানের জন্য আমি কোনো প্রডিউসারকে বলতে পারবো না। অরিন্দম বলল, না না, আপনি ভুল করছেন, আমি কখনো সিনেমা টিনেমার জন্য গান লিখি না, সেরকম কোনো ইচ্ছেই নেই আমার, আমি একজন কবি। ডালিয়া বলল, তাহলে? অরিন্দম বলল, তাহলে কথা দুটো ডালিয়া এত সুন্দরভাবে উচ্চারণ করে যে বারবার শুনতে ইচ্ছা করে, কিন্তু ও কথার তো কোনো মানে হয় না, এখানে অপ্রাসঙ্গিক। আমি এমনি আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই। ডালিয়া একটু জোরে বলল, বিকু, দেখো তো ইনি কি নিয়ে আমার সঙ্গে আলাপ করতে চান। সঙ্গে সঙ্গে পেছন থেকে দুটি হাত অরিন্দমের কাঁপছিল। সেই লম্বা লোকটা সর্বক্ষণ তার পেছনেই দাঁড়িয়েছিল। লোকটি ভদ্র অথচ দৃঢ় গলায় বলল, ভাই, একটু অন্যদিকে যান, ইনি এখন ব্যস্ত আছেন। অপমানে কান ঝাঁঝা করে উঠল অরিন্দমের। তাকে জোর করে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সে কি কোনো অন্যায় করেছে? মাথাটা রীতিমতো ঘুরতে লাগলো অরিন্দমের। সে অসহায়ভাবে বলল,
আপনি কি আমাকে চলে যেতে বলছেন? লোকটি বলল, আপনার যদি কিছু বলার থাকে বলুন। অরিন্দম বলল, আপনি আমাকে চলে যেতে বলছেন? অরিন্দমের গলায় শিশুর মতন অভিমান। সে শুধু ভাবছে, আমি তো কিছু অন্যায় করিনি, আমি তো ওকে অপমান করিনি, ও কেন করল? আমি তো আপনাকে আর কিছু বলিনি, শুধু একটু আলাপ করতে চেয়েছি। ডালিয়া আবার একটা ভুবনমোহিনী হাসি দিল, বলল, কি মুশকিল, আপনি ভাই তখন থেকে শুধু বলছেন আলাপ করতে চাই। ঠিক আছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আপনি আলাপ করুন। পাশ থেকে 2-3 জন জড়িত গলায় হেসে উঠল। রীতিমতন একটা ভিড় জমে গেল ওদের পাশে। কোথা থেকে নিখিল এই সময় হাজির হয়ে অরিন্দমের হাত ধরে বলল, এই অরিন্দম, কি করছিস কি, চল। কি একজন বলল, আপনার বন্ধু বেশি ড্রাঙ্ক হয়ে গেছে। অরিন্দম চেঁচিয়ে উঠল, মোটেও আমি ড্রাঙ্ক নই, আমি এর চেয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে পারি, আপনাদের সবার চেয়ে বেশি, বুঝলেন? কিন্তু কথাটা বলার সঙ্গে সঙ্গে অরিন্দমের মাথা ঘুরে গেল, পা গেল টলে, আর একটু হলে সে পড়ে যাচ্ছিল। নিখিল সামলে নিল তাকে। নিখিল এক ধমক দিয়ে বলল, চল, বাড়ি চল। শেষ দিকটায় উত্তেজনায় অরিন্দমের সব কিছু ওলট পালট হয়ে গেছে। এখন তার সত্যিই জ্ঞান নেই। এক ঝটকায় নিখিলের হাত ছাড়িয়ে নিয়ে সে এক পা এগিয়ে গিয়ে ডালিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। অভিমান লুব্ধ গলায় বলল, আমি আপনাকে কোন অপমান করেছি? সত্যি করে বলুন তো, আমি শুধু আপনার সঙ্গে একটু আলাপ করতে চেয়েছিলাম। ডালিয়া ছুরির মতো ঝকঝকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আলাপ করার এখনো বাকি আছে কি? অরিন্দম বলল, নিশ্চয়, আপনার নামই তো এখনো জানি না। আমি আমার নাম বলেছি, আপনার তো নাম বলেননি আমাকে, ভদ্রতা জানেন না। ডালিয়া কি? ডালিয়ার সঙ্গে কোন পদবি নেই, নাকি শুধু ফুল? তারপর আর কিছু মনে নেই অরিন্দমের। কানে ভেসে উঠল অনেক হাসির আওয়াজ। তীক্ষ্ণ মেয়েলি গলা, ঘরের আলোগুলো ঘুরতে লাগলো। অরিন্দম হাঁটু দুমড়ে ঝুপ করে বসে পড়ল মেঝেতে। আর একটু হলে সে ডালিয়ার পায়ের উপরই হয়তো পড়ে যেত। কিন্তু শেষ মুহূর্তে সেই লম্বা লোকটি, যার নাম বিকু, কাঁধ ধরে সোজা করে রাখল অরিন্দমকে। শুনলেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কবি ও নর্তকী গল্পের 3য় পর্ব। গল্প পাঠক পার্থপাল চৌধুরী। গল্পটি শোনার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন।